अगर ये चुनाव भी जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनराई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। পিনারাই বিজয়নের বাড়িতে ইডির অভিযান হোক, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি হোক, হেমন্ত সোরেনের পদত্যাগ হোক কিংবা অতীতের সিবিআই বিতর্ক, প্রতিটি ঘটনাই শেষ পর্যন্ত আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভারতে কি তদন্ত এবং রাজনীতি সত্যি আলাদা, নাকি ক্ষমতার করিডোরে দুটো ক্রমশ একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে? সম্ভবত এর উত্তর একেবারে সাদা কালো নয়। হয়তো সব তদন্ত রাজনৈতিকও নয়, আবার হয়তো সব তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষও নয়। কিন্তু একটি বিষয় কিন্তু নিশ্চিত, গণতন্ত্রে শুধু ন্যায় বিচার হওয়াই যথেষ্ট নয়, জনগণের বিশ্বাসও থাকতে হবে যে ন্যায় বিচার হচ্ছে। কারণ বিচার ব্যবস্থায় নির্বাচন কমিশন, সিবিআই, ইডি কিংবা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থাই তো একটি গণতন্ত্রের প্রকৃত শক্তি। আর সেই আস্থা যদি ক্ষয় হতে শুরু করে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় শুধু কোনো রাজনৈতিক দল নয়, ক্ষতিগ্রস্ত হয় গোটা গণতান্ত্রিক কাঠামো। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। I have got 36 cases on me. I have been interrogated by the ED for 55 hours continuously. Why has the ED taken no action on the Chief Minister of Kerala and his family? And the reason is that they are working together. In fact, in Kerala, it is not the CPM and the BJP. It is the CJP. Everybody knows that they are partners. And everybody knows that they are working together in Kerala to defeat the UDF. ভারতের গণতন্ত্রে কি সত্যি তদন্তকারী সংস্থাগুলো স্বাধীন, নাকি ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে শুধু শাসক বদলায় কিন্তু একই থেকে যায় তদন্তের রাজনীতি? আরও একটা প্রশ্ন, কেন দেশের প্রায় প্রতিটি বড় বিরোধী নেতা কোনো না কোনো সময়ে ইডি, সিবিআই কিংবা আয়কর দফতরের তদন্তের মুখোমুখি হন? এটা কি নিছক কাকতালীয়, নাকি ভারতীয় রাজনীতির এক অঘোষিত বাস্তবতা? বিরোধী হলে তদন্ত, ক্ষমতায় থাকলে স্বস্তি, প্রশ্নগুলো কঠিন। আর সেই কারণেই আজকের এই আলোচনা। গত কয়েকদিনে আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে একটি পুরনো বিতর্ক, ইডি, সিবিআই আর ক্ষমতার রাজনীতি। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে ইডির তল্লাশি নতুন করে সেই প্রশ্ন তুলে দিয়েছে। ইডি বলছে অর্থ পাচার বা আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তের অংশ হিসেবেই এই অভিযান। সিপিআইএম বলছে এটি রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি প্রথম ঘটনা? একেবারেই নয়। গত কয়েক বছরে আমরা দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার হতে, দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পদত্যাগ করতে, দেখেছি মহারাষ্ট্রে সঞ্জয় রাউত, অনিল দেশমুখ, নবাব মালিককে তদন্তের মুখোমুখি হতে। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং কয়লা পাচার মামলার একাধিক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিহারের লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে ঘিরে তদন্ত হয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতাদের বিরুদ্ধে অভিযানও হয়েছে। তেলেঙ্গানায় কে কবিতার গ্রেফতারি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছে। দল আলাদা, রাজ্য আলাদা, রাজনৈতিক মতাদর্শটুকুও আলাদা, কিন্তু অভিযোগ প্রায় একই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখা হচ্ছে। সরকার অবশ্যই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। বিজেপির বক্তব্য খুব পরিষ্কার, দুর্নীতি করলে তদন্ত হবেই, আইন তার নিজের পথেই চলবে, রাজনৈতিক পরিচয় দেখে তদন্ত বন্ধ করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার দাবি করেছেন তদন্তকারী সংস্থাগুলো সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে কাজ করে এবং বিরোধীরা দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি ঘোরাতেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলে। কিন্তু বিরোধী দলগুলোর বক্তব্য সম্পূর্ণ উল্টো। রাহুল গান্ধী বহুবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল দাবি করলেন নির্বাচনের আগে আম আদমি পার্টিকে দুর্বল করার জন্যই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বারবার বলেছেন বিজেপির রাজনৈতিকভাবে যাদের হারাতে পারে না তাদের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে ব্যবহার করে। এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে প্রায় সকলেই একই ধরনের অভিযোগ তুললেন। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, কিন্তু অভিযোগটা কোনো একটি রাজনৈতিক দলের নয়। ভারতের প্রায় প্রতিটি বড় বিরোধী দল কোনো না কোনো সময়ে একই অভিযোগ করেছে। আর সেখানেই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সমস্যা কি কোনো একটি সরকার নাকি গোটা ব্যবস্থা?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসে কিন্তু ফিরে যেতে হবে, কারণ তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ বিজেপি আমলের সৃষ্টি নয়। ইন্দিরা গান্ধীর আমলে বিরোধীরা অভিযোগ করেছিল সিবিআই কে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। রাজীব গান্ধীর সময় সেই বিতর্ক ছিল। পিভি নরসিমহা রাও সরকারের সময় একই অভিযোগ উঠেছিল। মনমোহন সিং সরকারের সময় বিজেপি নেতারা সিবিআই কে ব্যঙ্গ করে বলতেন কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অর্থাৎ আজ যারা অভিযোগ করছে একসময় তারাই ক্ষমতায় ছিল, আর আজ যারা ক্ষমতায় রইল তারাই এক সময় একই অভিযোগ তুলেছিল। ভারতীয় রাজনীতির এই বৈপরীত্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2013 সালে কয়লা কেলেঙ্কারি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সিবিআই কে খাঁচায় বন্দি তোতা বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য আজও রাজনৈতিক আলোচনায় উদ্ধৃত হয়, কারণ দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ একটি বড় প্রশ্ন তুলে দিয়েছিল। তদন্তকারী সংস্থাগুলো কি সত্যি সম্পূর্ণ স্বাধীন? আজ সেই প্রশ্ন আবার ফিরে এসেছে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, পরিসংখ্যানও কিন্তু এই বিতর্কে আরো জটিল করে তুলেছে। গত এক দশকে ইডির মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিরোধীরা দাবি করে তদন্তের অধিকাংশ বিরোধী নেতাদের বিরুদ্ধে। সরকার পাল্টা বলছে দুর্নীতি বড় বড় মামলাগুলোতেই তদন্ত হয়েছে এবং আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করা হয়েছে। এখানে আরো একটি বিতর্কিত বিষয় রয়েছে। বিগত কয়েক বছরে এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে কোনো নেতা ইডি বা সিবিআই এর তদন্তের মুখে ছিলেন, কিন্তু পরে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই তদন্তের রাজনৈতিক গুরুত্ব কমে গেছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। বিজেপি অবশ্যই এই অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য রাজনৈতিক দল পরিবর্তন এবং তদন্ত দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, যদি কেউ দুর্নীতিগ্রস্ত হন তাহলে দল বদলালে তার বিরুদ্ধে অভিযোগের রাজনৈতিক গুরুত্ব কেন কমে যায়? আবার যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে তদন্ত শুরুই বা হলো কেন? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই। আর এখানেই গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ গণতন্ত্রে শুধু ন্যায় বিচার হওয়াই যথেষ্ট নয়। ন্যায় বিচার হচ্ছে সেটা মানুষকে বিশ্বাসও করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রায় আলোচনায় আসে না, যেটা হলো প্রেসক্রিপশন বা জনমানুষের ধারণা। ধরুন এটি তদন্ত সম্পূর্ণ আইনি ও নিরপেক্ষভাবে হচ্ছে, কিন্তু যদি সাধারণ মানুষ মনে করে এটি রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, তাহলে প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়তো। আবার উল্টো দিকেও সমস্যা আছে। যদি কোনো নেতা সব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দেন, তাহলে প্রকৃত দুর্নীতির তদন্ত প্রশ্নের মুখে পড়ে। অর্থাৎ দুই দিকেই ঝুঁকি, দুই দিকেই বিপদ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন ভারতের মূল সমস্যা কোনো নির্দিষ্ট সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্যা হলো তদন্তকারী সংস্থাগুলোর কাঠামোগত স্বাধীনতা নিয়ে জনসাধারণের আস্থার সংকট। যতদিন পর্যন্ত তদন্তকারী সংস্থার নিয়োগ, জবাবদিহিতা এবং প্রশাসনিক স্বাধীনতা নিয়ে স্পষ্ট স্বচ্ছ ব্যবস্থা তৈরি না হবে, ততদিন এই বিতর্ক চলতেই থাকবে। এখন প্রশ্ন হলো সমাধান কি? বহু বিশেষজ্ঞ মনে করেন সিবিআই এর জন্য আরো স্বাধীন সাংবিধানিক কাঠামো প্রয়োজন। কেউ বলেন ইডির ক্ষমতার উপর সংসদীয় নজরদারি বাড়ানো উচিত। কেউ বললেন তদন্তকারী সংস্থার প্রধান নিয়োগে বহুদলীয় কমিটির ভূমিকা বাড়াতে হবে। আবার কেউ মনে করেন তদন্ত শুরু এবং চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত, যাতে রাজনৈতিক উদ্দেশ্য দীর্ঘদিন ঝুলিয়ে রাখা না যায়। সব প্রস্তাবের মূল কথা একটাই, প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ গণতন্ত্রের আদালত, নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, সিএজি এই প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের মেরুদণ্ড। কিন্তু যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এরা সবকিছুই রাজনৈতিক, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। আর যদি সত্যিকারের দুর্নীতিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আড়াল করা হয়, তাহলেও গণতন্ত্র দুর্বল হয়। অর্থাৎ সমস্যা কিন্তু দুদিকেই। আর সেই কারণে পিনারাই বিজয়ের বাড়িতে ইডির অভিযান, অরবিন্দ কেজরিওয়ালের মামলা, হেমন্ত সোরেনের গ্রেপ্তারি, তেজস্বী যাদবের বিরুদ্ধে তদন্ত কিংবা অতীতের সিবিআই বিতর্ক, সবকিছু শেষ পর্যন্ত আমাদের একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। ভারতে কি তদন্ত এবং রাজনীতি সত্যিই আলাদা, নাকি দুটো ক্রমশ একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে? আর যদি মিশেই যায়, তাহলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তার অর্থটা কি? উত্তর হয়তো সহজ নয়, কিন্তু প্রশ্নটা এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। কারণ বিষয়টা কোনো দল, কোনো নেতা বা কোনো সরকারের নয়, বিষয়টা ভারতের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা। তাই আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য রেখে যেতে চাই 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইডি, সিবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো কি সত্যি রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে? দ্বিতীয় প্রশ্ন, কংগ্রেসের আমল এবং বিজেপি আমলের মধ্যে তদন্তকারী সংস্থার ব্যবহারে কি কোনো মৌলিক পার্থক্য আছে, নাকি শুধু শাসক বদলেছে? তৃতীয় প্রশ্ন, কেন দেশের প্রায় প্রতিটি বড় বিরোধী দল ভিন্ন মতাদর্শ সত্ত্বেও একই ধরনের অভিযোগ তোলে? চতুর্থ প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে বৈধ তদন্ত এবং রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে সীমারেখা কোথায় টানা উচিত?
আর শেষ প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিকে চোখ রাখছি আমরা, ভারতের গণতন্ত্রে তদন্তকারী সংস্থাগুলির উপর জনগণের আস্থা আরো শক্তিশালী করতে কি ধরনের সংস্কার প্রয়োজন? আপনার উত্তর কি কমেন্টে অবশ্যই লিখে জানান, কারণ গণতন্ত্রে শেষ কথা বলে কোনো সরকার নয়, কোনো বিরোধী দলও কিন্তু নয়, শেষ কথা বলে জনগণ। আজ এই পর্যন্ত। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।